সাকিব দেশে থাকবে না কি করবে কি না করবে, এটা নিয়ে আপনি এখন মহা চিন্তাগ্রস্ত। আপনি আপনার আইন বিশেষজ্ঞ আসিফ নজরুল সবাই এখন সাকিবুল হাসানকে নিয়ে আপনারা চিন্তা করার সময় পাচ্ছেন, করছেন। আমি বলি একটা কথা, ডক্টর ইউনূস আপনি খুব ভালো করে জানেন, এরকম 10, 20, 30 লক্ষ সাকিব একজন মাহমুদুর রহমানের পায়ের কাছে বসার যোগ্য তুলনা হয়? হয় না, আপনি জানেন। এবং আমি সর্বপ্রথম ব্রেকিং নিউজটা দিলাম যে মাহমুদুর রহমানকে আবার গ্রেপ্তার করা হবে, কিন্তু আমি এটা বলেছিলাম আপনি নিউ ইয়র্কে থাকাকালীনই, যাতে আপনি ফিরে এসেই আমাদের কথা শুনে, আমার কথা কারো না কারো মাধ্যমে শুনবেন, তৎক্ষণাৎ অর্ডার দিয়ে দিবেন, খবরদার মাহমুদুর রহমান সাহেবের আদালতে যাওয়ারও দরকার নেই, আমি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সমস্ত মামলা প্রত্যাহার করে করে ফেলছি, যেমনটা আমার ব্যাপারে করেছি। খুব খারাপ শোনায় ডক্টর ইউনূস, আপনি শপথ নেবার আগে, এবং সে শপথ নিলেন দুর্গন্ধময় চুপ্পুর হাতে, ওই লজ্জা তো আর কত বলবো, ওই লজ্জা ঘৃণার কথা নাই বা বললাম। আপনি শপথ নেবার আগে আপনার বিরুদ্ধে হাসিনা যতগুলো মামলা করেছিল সবগুলো আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে নিলেন, এবং এটা বলতে খারাপ দেখায়, খারাপ শোনায়। আপনি যা করলেন শেখ হাসিনা তাই করেছিল 2009 সালে সিংহাসনে বসে। এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, দুর্নীতির বিরাট বিরাট মামলা ছিল, সবগুলো খারিজ করে দিয়ে খালেদা জিয়া এবং তারেক রহমান এদের মামলাগুলো বহাল রাখলো। তো কেউ যদি দুর্মুখ প্রশ্ন করে, ডক্টর ইউনূস আপনার নিজের মামলাগুলো আপনি তুলে ফেললেন শপথ নেওয়ার আগে, খালেদা জিয়া, তারেক রহমান, মাহমুদুর রহমান এদের কি হবে? এরকম হাজার হাজার লোকের ভিতরে মামলা আছে, এই অধম তাদের একজন। তো আমাদের টেকনিক্যালি আমি বা পিনাকি বা কোন কারোর দেশে গেলে এয়ারপোর্টেই তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে, কেননা আমরা মামলার হাজিরা দেইনি। আমি তো নাকি সাইবার টেরোরিস্ট, আমি ভালো করে কম্পিউটারই চালাতে পারি না, আপনারা জানেন আমার পারদর্শিতা কতটুকু। তো সেখানে আপনি এটা কি করলেন? মাহমুদুর রহমান জেলে কেন? কেন কেন আপনার কি ঘুম হয় রাত্রে? আপনার বিবেক বলে কিছু থাকলে আপনার খারাপ লাগে না যে কি অঘটন ঘটে গেল? আরে বাবা, রোববার, সোমবার, আজকে মঙ্গলবার হতে যাচ্ছে, আপনি কি করছেন? তো সুতরাং আমি সহ যারা দেশে ও দেশের বাইরে বসে 2009 সাল থেকেই খুনি স্বৈরাচারী চোর নমরুদি বেগম হাসিনা সরকারের বিরোধিতা করে আসছি, তারা আপনার আংশিক ক্ষমতা গ্রহণে খুশি হয়েছিল। যে যাই হোক, রাষ্ট্রপতি হয়নি, ডক্টর ইউনূস অতটা সাহস পাননি বা যে কোনো কারণে হতে পারেননি, চুপ্পুকে সরাতে পারেননি। যাই হোক, আমরা মনে করেছিলাম আপনি এই বিপ্লবোত্তর কালে বাংলাদেশের হাল ধরে দেশটাকে বাঁচাবেন। তবে দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আপনিও আপনার উপদেষ্টারা এটা বুঝতেই পারছেন না যে আপনারা একটা গতানুগতিক অন্তর্বর্তী সরকার নন। আপনাদের দায়িত্ব নির্বাচন করা না, দেশ গড়া। কিন্তু দেখা যাচ্ছে আপনাকে অত উঁচু আসনে বসানো হলো, আপনি পারলে ফ্লোরে বসে পড়েন যে আমি তো অত উঁচু যোগ্য নই, আমার ওই অভিজ্ঞতাও নেই, আমি মোটামুটি একটা নির্বাচন করে চলে যাব, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই আমার আইনস্টাইন আছে আর আসিফ নজরুল আছেন, এই দুজনই তো যথেষ্ট, আর কি দরকার? এবং আপনার উপদেষ্টারাও আপনার কথা শোনে না, আপনি বলেন একটা, তারা করে আরেকটা।
যেমন আমার বন্ধু বড় ভাই ডক্টর সালেউদ্দিন, আপনি বললেন ইলিশ মাছ যাবে না, ফরিদা আক্তার বললেন ইলিশ মাছ পাঠাবো না। আর অর্থনীতিবিদ, তারা রাজনীতি এবং সংস্কৃতি সমাজবিদ্যার দিকে তারা জানেন only to ignore them। অর্থনৈতিক, বেশিরভাগ অর্থনীতিবিদ সবাই তো আর অ্যাডাম স্মিথ এবং অমর্ত্য সেন বা স্টিগলিটস নন। তারা মনে করেন অর্থনীতি একমাত্র সায়েন্স, এটাই দেশের উন্নতি করে। সুতরাং আমরা ইলিশ রপ্তানি করে 2-4টা পয়সা পেলে মন্দ কি? ওই অঙ্কটা কষে 3000 টন ইলিশ মাছ পাঠিয়ে দিলেন। চিন্তা করলেন না ডক্টর ইউনূসের ইমেজটা কোথায় গেল। উনি বললেন করা হবে না, আর আমি বললাম এই জন্য করা হবে, আবেগ দিয়ে কাজ হবে না। ডক্টর ইউনূস, আপনার জায়গায় আমি হলে সালেউদ্দিন সাহেবকে শোকজ করতাম এবং এই আদেশ আমি বাতিল করতাম যে না না না, এটা হয় না। আমি বলেছি ইলিশ মাছ রপ্তানি হবে না, তো হবে না। কিন্তু আপনি তো সেটা করলেন না। কেন করলেন না সেটা আল্লাহ মাবুদ জানেন, আর আপনি জানেন। আমাদের তো, আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা ঢোকে না। সুতরাং এই যে মানে দুর্ভাগ্যজনক ভাবে হলে এটা সত্য যে আপনার উপদেষ্টারাও এটা বুঝতে পারছেন না, ছাত্ররাও বুঝতে পারছে না যে তার ছাত্র জনতা একটা বিপ্লব সাধন করেছে। আমি আপনার পররাষ্ট্রনীতির এক সময় খুব প্রশংসা করেছি, উনি এসেই বলেছেন ইলিশ রপ্তানি করবেন না, হাসিনাকে কথা বলতে দেবেন না, মোদীকে আপনি বলেছেন। আমি খুব খুশি যে মোদীর গালে চপেটাঘাত করেছে। আমি এটাও বারবার বলেছি ইলিশ মাছ রপ্তানি মানে ইলিশ মাছ রপ্তানি না, ইলিশ মাছ হচ্ছে সিম্বল অফ সভরেন্টি। ভারতকে না বলার যে স্বাধীনতা, এইটাই হচ্ছে আমরা ইলিশ মাছ দেব না। এতে আমাদের কোনো ক্ষতি না হলেও ভারতকে একটা মানে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া, তোমাদের আমরা ইলিশ মাছ দেব না, তোমরা বুঝে যাও যে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে। আমি বড্ড খুশি হয়েছিলাম যে যাই হোক ডক্টর ইউনূস একটা থাপ্পড় মারলেন, মোদির গালে একটা থাপ্পড় মারলেন। কিন্তু থাপ্পড়টা মারা, আমি যেটা দেখলাম ওই থাপ্পড়টা আপনি ঠিক মতো মারতে মারেন। আমি ভুল বুঝেছিলাম। এখন এখন দেখেন ভারত কিন্তু চুপচাপ নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যে সেপ্টেম্বরের 20 তারিখে একটা গোপন বৈঠক করেছে দিল্লিতে, সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতাও ছিলেন। তারা কি করেছে? ক্লোজ ডোর সেশন করেছে অন রিহ্যাবিলিটিং আওয়ামী লীগ, আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গোপনে মিটিং করেছে। সেখানে ভারতে আশ্রয় কিছু আওয়ামী লীগের গুন্ডা বদমাস নেতাগুলাও সেখানে, এটা আপনার কানে এসছে নিশ্চয়ই। ওর পরেই কিন্তু ইন্টারভিউ করেছে কৃষ্ণ দাস, জ্যোতি ঘোষাল, আর কি নাম একজন, কি রায়, মিনু রায় না কি যেন, যাই হোক কিছু ভারতীয় নাগরিক যারা রয়টার্সে কাজ করেন তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তারা সজীব ওয়াজেদ যার ইন্টারভিউ করছেন, ওয়াকারুজ্জামানের ইন্টারভিউ করছেন। এবং এটা আমি বলেছি ওয়াকারুজ্জামান আপনার অনুপস্থিতিতেই বলেছে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। ডক্টর ইউনূস আপনি ফিরে এসছে, আপনি যদি সত্যি সত্যি রাজনীতি বোঝেন, গভর্নেন্স বোঝেন, সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন, আপনি যদি জানেন সিভিলিয়ান সেটআপে আর্মির কি অবস্থান থাকে, দেশের সাধারণ জনগণ না বুঝলেও আপনি তো বোঝেন। আপনি ওয়াকারুজ্জামানকে শোকজ করে 24 ঘন্টার নোটিশে বরখাস্ত করা উচিত ছিল। যে তুমি সেনাপ্রধান হয়ে উর্দি পরা, ইউনিফর্ম পরা, রিটায়ার্ড না, ইউনিফর্ম পরা জেনারেল বলতে পারো না কবে কখন কিভাবে নির্বাচন হবে। প্রশ্ন করলেই তোমার বলা উচিত ছিল আমি তো সরকার প্রধান নই, আমি তো সিভিলিয়ান নই, আমি তো মিলিটারি।
আমি বলতে পারি না। উনি বলে দিলেন এবং উনি রয়টার্সকে ইন্টারভিউ দিলেন আপনার বিনা অনুমতিতে। নাকি অনুমতি নিয়েছিলেন। যাই হোক, আপনার এই ল্যাপস, আপনি আর কত ভুল করবেন? কত ভুল করবেন? একটার পর একটা, একটার পর একটা করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন। এখন কি হবে? এই যে ভারতে যেটা মিটিংটা করলো পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে ছিল অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন অ্যান্ড দ্য ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ। এরা ওখানে বসেছে আওয়ামী লীগকে কিভাবে ক্ষমতায় বসানো যায় সেই চেষ্টা। একই কাজ কিন্তু করে যাচ্ছেন আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এবং ডক্টর আসিফ নজরুল। তারা শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসাবে জানেন। সবাইকে বলছি, আমার বইটা না হয় নাই পড়লেন, নুরুল কবির নিউ এজ পত্রিকার সম্পাদক, তিনি এত মোটা একটা বই লিখেছেন। আমি যে তথ্যগুলো ব্যবহার করেছি কাকতালীয় ভাবে, উনিও একই তথ্য ব্যবহার করে দেখিয়েছেন শেখ মুজিবুর রহমান 7ই মার্চের বক্তৃতার আগে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা পাকিস্তানি জিওসির কাছে আত্মসমর্পণ করতে চেয়েছিলেন যে আমার দলের বামপন্থীরা আমাকে মেরে ফেলবে, আমি স্বাধীনতা ঘোষণা করতে চাই না, আমি এক পাকিস্তানে বিশ্বাসী। যে মুজিবুর রহমান এক পাকিস্তানে বিশ্বাসী, সেটা গোলাম আজম সাহেবও বলেছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর এক লেখায় দেখলাম তিনি গোলাম আজমকে বললেন যে আপনি যে পাকিস্তান 71 সালে পাকিস্তানকে সমর্থন করেছেন, সুতরাং সুতরাং আপনি ক্ষমা চান। গোলাম আজম সাহেব বলেছিলেন আমি ক্ষমা চেয়েছি, আমি ক্ষমা চাইবো। কিন্তু আরেকজনও কিন্তু পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিলেন 1971 সালে, তিনি শেখ মুজিবুর রহমান। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী হাসিনার আমলে বলছেন গোলাম আজম নাম বলেছিলেন ওইটা বলা যাবে না, অনেক বিপদ হবে। আসিফ নজরুল সাহেব, আপনি আপনার অজ্ঞতা, শেখ মুজিবুর রহমানদের বন্দনা করেন অজ্ঞভাবে। আপনি আইনের ছাত্র হতে পারেন, ইতিহাসের জ্ঞান আপনার শূন্য। মানে এই সেদিনের ইতিহাস 71 সালে যে শেখ মুজিবুর রহমান এক পাকিস্তান রাখতে চেয়েছেন, আপ্রাণ চেষ্টা করেছেন, সেইখানে আপনি শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করতে চান। আমি তো বলি ফ্যাসিস্ট পার্টি ডক্টর ইউনূস, আপনাকে বহুবার বলেছি, আপনি শোনেননি বা শুনলেও এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়েছে। তবে দেখেন, আমার কথা আমাদের কথা না শুনলে আমরা তো আপনাকে জোর করতে পারি না, আপনি ক্ষমতাধীষ্ট। তবে আপনি যে কাজগুলো করছেন এগুলো কিন্তু আমরা আশা করি নাই। ওই বারবারই বলতে হয় মাহমুদুর রহমানদের ব্যাপারে, তারেক রহমান, খালেদা জিয়া, মাহমুদুর রহমানদের জন্য এক আইন, আর আপনার জন্য আরেকটা। মানে আপনার কোনো মামলা নাই, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আপনি তো যেটা বললাম শেখ হাসিনা যা করলো সেটাই কিন্তু করে ফেলেছেন অজান্তে। সুতরাং ভারত ষড়যন্ত্র করছে, ভারতীয় দালালেরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। বিএনপির নেতা তাইওয়ানের বন্ধু, তাইওয়ান থেকে $1 মিলিয়ন ঘুষ খাওয়া, বিএনপি নেতারা শুনতে খারাপ লাগে, আমি সত্য কথাটা বলে ফেলি। আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের সঙ্গে ভালো সম্পর্কের ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে। মির্জা ফখরুল নিভৃতে ভারতীয় রাষ্ট্রদূত মিস্টার ভার্মার সঙ্গে দেখা করেছে। কি আলোচনা করেছেন আমরা জানি না, তবে তারা সন্দেহের অবকাশ দিয়েছে। তাদের আমরা সন্দেহ করি যে তারা ভারতের সঙ্গে মিলে মিশে বাংলাদেশ শাসন করতে চান। ডক্টর ইউনূস, আপনি একটু নজর দেবেন। ইলিশ মাছের ব্যাপারটা তো আপনার গালে, আপনি মোদির গালে চপেটাঘাত করেছিলেন, আর আপনার ডক্টর সালেহ উদ্দিন উনি আপনার গালে চপেটাঘাত করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির গালে চপেটাঘাত করেছেন, অর্থনৈতিক
হিসাব কষে। দুর্ভাগ্যজনক, লজ্জাকর ব্যাপার। এখন দেখেন ছাত্রেরা চাকরিতে বয়স বাড়ানোর দাবি করছে 35 বছর। আপনি তো বহুদিন বিদেশে ছিলেন, চাকরি করেছেন, আপনি জানেন উন্নত বিশ্বে চাকরিতে যোগদান করার এবং অবসর গ্রহণ করার কোনো বয়স নাই। আমার ৭৭ বছর বয়স তো, আমি ইচ্ছা করলে আমার পুরোনো চাকরির স্থলে যতদিন বেঁচে আছি হুইল চেয়ার বাউন্ড হলেও আমি হুইল চেয়ারে করে গিয়ে লেকচার দিতে পারতাম। আমার জন্য ওখানে র্যাম্প দেওয়া আছে, লিফট আছে, গিয়ে আমি ক্লাস দিতে পারতাম। এবং আমি যদি অন্ধ হয়ে যেতাম তাও আমাকে চাকরিচ্যুত করতে পারতো না। আমি অন্ধ হলেও আমি ডিকটেশন দিয়ে, মুখের কথা দিয়ে আমি লেকচার দিতাম। ওই আমার চাকরি যেত না, আমরণ চাকরি করতে পারতাম। সেখানে ওই একটা রিটায়ারমেন্ট বয়স করেছেন যে লোকজনের চাকরি নাই, 40% লোক। আপনি এই 35 বছরের জন্য যেটা দাবি করছে এটা মেনে নিন। তার কথা না, ছাত্র জনতার কথা। তবে কোন পথে আপনি চলছেন বোঝা মুশকিল, আমি তো বুঝি না। আপনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার ট্রুডো আপনার কাছে খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনছে। আমেরিকানরা আপনাকে 2 পয়সাও দেবে না, ভালো ভালো কথা বলবে। এরা ভারত ছেড়ে বাংলাদেশের কাজে কোনো দিনও আসবে না। ধরে নেন আমেরিকা শূন্য, আপনাকে বড় বড় কথা বলবে, দরকার হলে আবার বাইডেন আপনাকে আরো 5টা মেডেল দিয়ে দেবে। কিন্তু আমেরিকার কাছে আপনি যদি আশা করেন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে উদ্ধার করবে। লি কুয়ান ইউ, সিঙ্গাপুরে লি কুয়ান ইউ বলেছিলেন, আমি যদি ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর কথা মতো চলতাম তাহলে সিঙ্গাপুর এখন বড় জোর শ্রীলঙ্কার যেখানে আছে সেখানে উঠত। এখন শ্রীলঙ্কা থেকে কি হয়, শ্রীলঙ্কাতে মেয়েরা এসে, মেয়েডরা এসে এখানে কাজ করে, কাজের বুয়া হিসাবে শ্রীলঙ্কানরা সিঙ্গাপুরে কাজ করে। লি কুয়ান ইউ একটু রূঢ়ভাষী ছিলেন, তিনি আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের কথা শোনেননি। আপনাকেও যদি ওদের কথা শুনেন, ওই পিছি পশ্চাৎপদ দেশ হিসেবেই বাংলাদেশ থেকে যাবে আরো 30 বছর। আপনি বলেছেন 2030 সালে বাংলাদেশে কেউ দারিদ্র দেখাতে পারলে তাকে আপনি $1 বিলিয়ন দেবেন। টাকাটা আমাকে দেবেন কি? কারণ আমি 2030 সালে ইনশাআল্লাহ বেঁচে থাকবো, আপনিও বেঁচে থাকবেন, আমি দেখাবো যে বাংলাদেশের দরিদ্রের হার কত। এখন তো কমপক্ষে 50% লোক দারিদ্র সীমার নিচে বাস করে, সরকারি হিসাব না। মানে যে ব্যক্তি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে পারে না সেই দরিদ্র। সুতরাং যারা ইলিশ মাছ কিনতে পারে না তাদের সংখ্যা 60-70 হয়ে গেছে। সুতরাং আপনার ওই যে প্ল্যান প্রোগ্রাম যা আপনি 2030 দারিদ্র দূর করবেন, সেটা সম্ভব না। যে সম্ভব গতিতে যাচ্ছেন, আপনি যেদিকে যাচ্ছেন সেটা কোনো শুভ লক্ষণ নয়। আমি তো শুধু অশনি সংকেত দেখছি। যাই হোক, আপনি তো আর ক্ষমতায় বসবেন না, চুপ্পুকেও সরাবেন না, ওয়াকারকে তো সরানোর প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এভাবেই চলছে। যতদিন আপনি যেভাবে চালান, আমিও কথা বলে যাব, আপনি শোনেন চায় না শোনেন।